আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 28 এপ্রিল সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আগামী 100 বছরে কংগ্রেস শাসনে আসবে না বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। গুমরা মহাদেবপুর জেলা পরিষদ এলাকার বিজেপি প্রার্থীদের প্রচারে মন্ত্রী। ভারতের সঙ্গে ব্যবসা বন্ধ করে মহাসংকটে পাকিস্তান, ঔষধ সরবরাহে প্রবল ধাক্কা। সিন্ধু চুক্তি বাতিল, বিতস্তার জলে ভাসল পিওকে। ভারত জল সন্ত্রাসী, তুপ পাকিস্তানের। সামাজিক মাধ্যমে দেশ বিরোধী মন্তব্য, শাস্তির দাবি জানালেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য রাতাবাড়ির বন মাফিয়ার। অভিযুক্তের বাড়িতে হানা পুলিশের, গ্রেফতার। কাশ্মীর ফেরত অধ্যাপককে ফোন করে পাননি মুখ্যমন্ত্রী, শীঘ্রই দেখা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত। গুমরা পুলিশের হাতে আটক নাবালিকা পাচার চক্রের কিংপিন গঙ্গা। গেমন সেতুর মেরামতি, 21 মে থেকে বন্ধ হচ্ছে এলিভেটেড রোডের নির্মাণ কাজ। শিলচর কালাইন রোডে যান চলাচল। পর্যালোচনা বৈঠকে সিদ্ধান্ত মুখ্য সচিবের। এবং সর্বশেষ খবরটি হলো, প্রত্যাঘাতের রণকৌশল নির্ধারণে আজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের। এবারে শুনুন বিস্তারিত খবর। কংগ্রেস আগামী 100 বছরেও শাসনে আসতে পারবে না, তাই কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে কোনো লাভ নেই। কাটিগড়ায় কংগ্রেস বিধায়ক থাকার পরও এখানে উন্নয়নের লেশমাত্র নেই। পঞ্চায়েত নির্বাচনেও কংগ্রেসদের ভোট দিলে গ্রাম উন্নয়নে ব্যাপক বাধা আসবে, তাই জেলা পরিষদ থেকে এপি সদস্য পদে বিজেপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানালেন রাজ্যের ফিশারি ডেভেলপমেন্ট ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। পশ্চিম কাটিগড়ার জালালপুর চাবাগান নাথগুড়ে আজ গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনের প্রার্থী সহ দলীয় অন্য প্রার্থীদের সমর্থনে বিজয় সংকল্প সমাবেশে মুখ্য অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। পশ্চিম কাটিগড়া মন্ডল বিজেপির সভাপতি নিরাপদ দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সমাবেশে মন্ত্রী আরও বলেন, গ্রামীণ এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য বিজেপি বদ্ধপরিকর, তবে এক্ষেত্রে বিজেপি প্রার্থীদের জয়ী করতে হবে। বিরোধী কংগ্রেস দলকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী করলে কোনো উন্নয়ন হবে না। কথা প্রসঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু আরও বলেন, বলেশ্বর নদীর উপর ভগ্নপ্রায় সেতু নির্মাণের জন্য তিনি পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে বলেছেন। সঙ্গে গুমরা জালালপুর পূর্ত সড়কের বেহাল অবস্থা মেরামতের জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। জালালপুর চা বাগানে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য মুখ্যমন্ত্রী বিশেষ ব্যবস্থা নিয়েছেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, উন্নয়নের ক্ষেত্রে বরাক ব্রহ্মপুত্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সেজন্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার উন্নয়নের জন্য আলাদা বিভাগ তৈরি করে কৌশিক রায়কে ওই বিভাগের মন্ত্রী করে দিয়েছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের আসাম গড়ে তুলতে হলে পঞ্চায়েতের প্রতিটি স্তরে বিজেপি প্রার্থীদের জয়ী করতে হবে। ওয়ার্ড সদস্য থেকে জেলা পরিষদ পর্যন্ত যদি বিজেপি প্রার্থীরা জয়ী হতে পারেন, তবে এই গ্রাম কাছাড়ের উন্নয়ন সম্ভব হবে বলে মত প্রকাশ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু। অপরদিকে গুমরা পুলিশের হাতে আটক নাবালিকা পাচার চক্রের কিংপিন গঙ্গা। কাটিগড়ার বিভিন্ন চা বাগান এলাকা থেকে নাবালিকাদের চাকরির প্রলোভন দিয়ে রাজস্থান সহ অন্যান্য প্রদেশে পাচার করা দলটির কিংপিন গঙ্গা গঞ্জুকে আটক করতে সক্ষম হয়েছে গুমরা পুলিশ। শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জালালপুর চা বাগানের ফাড়ি বাটুলমারায় এক অভিযান চালিয়ে ধরা হয় বয়স 40-এর এই গঙ্গা গঞ্জু নামের মহিলাকে। অবশ্য এর আগে রাজস্থান থেকে 2 নাবালিকাকে উদ্ধার করা সহ ওই এলাকার এক ব্যক্তিকে আটক করেছিল আসাম পুলিশ। দিন 25 আগে হায়দ্রাবাদের এক গ্রাম থেকে নারী পাচারকারী দলের অপর সদস্য কালাইন বাজারের রূপালী দত্তকেও আটক করে আনা হয়। এই কজনকে আটক করার পর পুরো চক্রটির মূল মাথা গঙ্গা গঞ্জু নামের মহিলা গা টাকা দেয়, তবে পুলিশ তাকে আটক করতে জাল বিছায়। জানা গেছে, রাজস্থানের গোপন ডেরা থেকে বেরিয়ে গঙ্গা মেঘালয়ের এক জায়গায় লুকিয়েছিল। গুমরা পুলিশ তার এই ডেরার খবর পেলেও আটক করেনি, কারণ কোনোভাবে পুলিশি অভিযানের খবর পেয়ে গেলে মেঘালয়ের ঘন জঙ্গলে তাকে খুঁজে পেতে অসুবিধা হবে। তাই পুলিশ গঙ্গার ডেরার আশেপাশে নিজেদের চর লাগিয়ে দেয়। প্রায় 1 মাস পর গত বৃহস্পতিবার মেঘালয় থেকে খবর আসে অভিযুক্ত গঙ্গা বাড়িতে আসছে। সে অনুযায়ী গঙ্গার জালালপুরের বাড়ির আশেপাশে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়। শুক্রবার ওই মহিলা বাড়িতে এলেও পুলিশ প্রথমে অভিযানে নামেনি। শনিবার রাতে গুমরা পিএইচির ইনচার্জ পঞ্চপল্লব বরা, এসআই মহেশ্বরী দাস সহ এক পুলিশ দল গঙ্গার বাড়িতে অভিযান চালায়। পুলিশ আসার আজ পেয়ে গঙ্গা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এসআই মহেশ্বরী দাস তাকে জাপটে মেরে ধরে ফেলেন। ফলে পালাতে পারেনি গঙ্গা।
প্রসঙ্গত গত বছরে কাটিগড়ার কয়েকটি চা বাগান অঞ্চল থেকে বেশ কয়েকজন মেয়ে আচমকা উধাও হওয়ার খবর পাওয়া যায়। শিলচর করিমগঞ্জের বিভিন্ন আবাসিক এলাকায় ঘরের কাজে নিয়োজিত করার প্রলোভন দিয়ে এদের এখান থেকে নিয়ে যাওয়া হতো। বিশেষ করে পশ্চিম কাটিগড়ার জালালপুর, গুমড়াবাগান, বাটুলমোড়া থেকে এরকমভাবে নাবালিকা মেয়ে উধাওয়ের খবর চাউর হয়। এর মধ্যে গুমড়াবাগানের দুটি মেয়ের ব্যাপারে থানায় মামলা হয়। এরই পরিপ্রেক্ষিতে প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা বিজেপির রাজ্য কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী ময়দানে নামেন। তিনি নিখোঁজ হওয়া মেয়েদের পরিবারের সঙ্গে আলোচনা করে পুলিশ প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেন। এরপরই পুলিশ রাজস্থান, হায়দ্রাবাদে অভিযান চালিয়ে দুই নাবালিকাকে উদ্ধার সহ পাচারকারী দলের সদস্য কালাইনের রূপালী দত্ত এবং এক নাবালিকার স্বামী রামলালকে আটক করতে সমর্থ হয়। আর শনিবার রাতে আটক হয়েছে এই পাচার চক্রের কিংপিন গঙ্গা গঞ্জু। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত গঙ্গাকে জেরা করে নাবালিকা পাচার সংক্রান্ত ব্যাপারে অনেক তথ্য মিলেছে। আগামীতে এ ব্যাপারে আরো কয়েকজন পুলিশের জালে পড়বে। ধৃত গঙ্গা গঞ্জুকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। অপরদিকে ভারতের সঙ্গে ব্যবসা বন্ধ করে মহাসংকটে পাকিস্তান, ঔষধ সরবরাহে প্রবল ধাক্কা। পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলার পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারতের কূটনৈতিক স্ট্রাইকের পরে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এবার ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে বড়সড় বিপাকে পড়ার আশঙ্কায় পাকিস্তান। এমনিতে পাকিস্তান একাধিক ক্ষেত্রে ভারতের পণ্যের উপর নির্ভরশীল, তবে বাণিজ্য বন্ধের জেরে পাক বাজারে সবচেয়ে বেশি যে জিনিসটার সংকট হতে পারে সেটাই হলো ঔষধ। পাকিস্তান ঔষধ তৈরির ক্ষেত্রে পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল। ভারতের বাজার থেকে কাঁচামাল না গেলে বিনা চিকিৎসায় প্রাণ দিতে পারে বহু পাকিস্তানের। সংকট বুঝে তড়িঘড়ি দেশের ওষুধ প্রস্তুতকারী ও সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসছেন পাক সরকারের আধিকারিকরা। প্রতিবেশী দেশটির ঔষধের বাজার পুরোপুরি ভারত নির্ভর। বিভিন্ন ঔষধ তৈরির কাঁচামাল এবং বিভিন্ন সরঞ্জামের অন্তত 30 থেকে 40% পাকিস্তানে যায় ভারত থেকে। পহেলগাঁও হামলার পর পাক সরকারই ভারতের সঙ্গে সব রকম দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে। ফলে ভারত থেকে আর সে দেশে ঔষধ রপ্তানি হচ্ছে না। সেটার প্রভাব বাজারে এখনো সরাসরি না পড়লে এরই মধ্যে সংকট তৈরি হতে পারে। 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত পাক বাণিজ্য সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। ফলে পাক বাজারে ঔষধ সংকট তৈরি হয়। এবারও পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। তবে 19 থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগে পদক্ষেপ করতে চাইছে পাক সরকার। ড্রাগ রেগুলেটরি অথরিটি অফ পাকিস্তান ইতিমধ্যেই দেশের ঔষধ প্রস্তুতকারী সংস্থাগুলির কর্তাদের সঙ্গে কথা বলা শুরু করেছে। অপরদিকে সামাজিক মাধ্যমে দেশ বিরোধী মন্তব্য, শাস্তির দাবি জানালেন হাফিজ রশিদ। রাজনৈতিক বা সাম্প্রদায়িক নয়, কাশ্মীর কাণ্ডকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করতে আহ্বান জানান গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, পর্যটকদের উপর আক্রমণকারীরা যেমন পাক মদতপুষ্ট সন্ত্রাসী, ঠিক তেমনি ঘটনায় আহত নিহতদের একটাই পরিচয়, তারা সবাই ভারতীয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাফিজ রশিদ আহমেদ বলেন, নিরীহ পর্যটকদের উপর আক্রমণ চালিয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যে হত্যালীলা চালিয়েছে তা শুধু নিন্দনীয় নয়, চরম দুর্ভাগ্যজনক। বলেন, যারা প্রিয়জনকে হারিয়েছেন তারা একমাত্র ব্যথা অনুভব করছেন এবং প্রত্যক্ষদর্শীরা যে দৃশ্য দেখেছেন তা আমৃত্যু ভুলতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিকভাবে মতাদর্শ পৃথক হতে পারে, তবে কাশ্মীর কাণ্ডে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে তাতে পূর্ণ সমর্থন রয়েছে এবং দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান একান্ত আবশ্যক। একই সঙ্গে বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ঘটনার পরবর্তীতে যারা সামাজিক মাধ্যমে দেশ বিরোধী মন্তব্য করছেন তাদের আইনি শাস্তির দাবি করেন। তাছাড়া হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করার আহ্বান জানান তিনি। বলেন, ভারতে হিন্দু মুসলিম সবাই একত্রিতভাবে বসবাস করছেন এবং হিন্দুরা যদি সবাই মুসলিমদের বিপক্ষে চলে যেত তাহলে মুসলিমরা কি ভারতে বসবাস করতে পারতেন, সেই প্রশ্ন তুলে ধরেন তিনি। বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের 57,000 আলিম প্রাণ বিসর্জন দিয়েছেন এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এগিয়ে গুলি খেয়েছেন বলে জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। প্রসঙ্গক্রমে পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, বিজেপি যেভাবে জোর প্রচার করছে তাতে এটা স্পষ্ট পঞ্চায়েতে কংগ্রেস ভালো অবস্থানে রয়েছে। তাছাড়া কংগ্রেসী বহু প্রার্থীকে নানাভাবে চাপ সৃষ্টি করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস নেতা চৌধুরী। রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে শ্রীভূমি জেলায়ও কিছু জনসভায় তিনি নিজে যোগদান করেছেন এবং ভালো ফল হবে বলে দলীয় কর্তারা আশাবাদী। অপরদিকে কাশ্মীর ফেরত অধ্যাপককে ফোন করে পাননি মুখ্যমন্ত্রী, শীঘ্রই দেখা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মুখোমুখি হয়ে বেঁচে ফেরা আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্যের সঙ্গে কথা বলার জন্য 2 বার ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে তার ফোনের উত্তর দিতে পারেননি অধ্যাপক। তবে নির্বাচনের প্রচারের কাজ শেষ করে অধ্যাপকের সঙ্গে ফের যোগাযোগ করবেন এমনটাই জানান মুখ্যমন্ত্রী।
পহেলগাঁওয়ের বাইশরুনে জঙ্গিরা যখন পর্যটকদের পরিচয় জিজ্ঞেস করে একের পর এক হত্যা করছিল, সেখানে দেবাশিস ভট্টাচার্যের মাথায় বন্দুক ঠেকানো হয়েছিল। তবে পরিস্থিতি সামাল দিয়ে তিনি স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে তাকে শিলচর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। শুক্রবার বিকেলে তিনি বাড়ি ফেরেন এবং শনিবার মুখ্যমন্ত্রীর ফোন করার প্রসঙ্গ নিয়ে জানান, মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে তাকে কয়েকবার ফোন করা হয়েছিল, তবে সেই সময় অনেকের ফোন তিনি ধরতে পারেননি। এর মধ্যে ছিল মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে আসা ফোনও। তিনি বলেন, প্রতি মিনিটে একাধিক ফোন আসছিল, মানসিক অবস্থা ভালো ছিল না এবং তারা বাইচরণ থেকে শ্রীনগর ফিরছিলেন। পরবর্তীতে তিনি সেই নম্বরে ফোন করেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন, কিন্তু তিনি পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বাইরে ছিলেন। আগামীতে তার সঙ্গে কথা হবে, হয়তো দেখাও হবে, একটি বিষয় না বলে পারছেন না। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে তাদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করা হয়েছে এবং এতটা সহায়তা করা হয়েছে, এটা তিনি ভুলতে পারবেন না। জঙ্গিদের হাত থেকে বাঁচতে অন্যান্য পর্যটকদের সঙ্গে দেবাশিস ভট্টাচার্য ইসলামের কলমার একটি অংশ পাঠ করেছিলেন এবং এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই তার সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রীকেও একই প্রশ্ন করা হয়েছিল, তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করেননি। অধ্যাপক দেবাশিস জানান, জঙ্গিদের গুলি থেকে বাঁচতে তারা একটি গাছের নিচে শুয়ে পড়েছিলেন। সেখানে অনেকেই ছিলেন এবং কেউ একজন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে শুরু করেন। তাকে দেখে অন্যরাও এটা বলতে শুরু করেন। তবে বিষয়টি নিয়ে যে বিতর্ক হচ্ছে, এতে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। অপরদিকে গেমন সেতুর মেরামতির জন্য আগামী 2 মাস বন্ধ থাকবে তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে এলিভেটেড রোডের নির্মাণ কাজ। আগামী 21 মে থেকে 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে নির্মাণ কাজ। গেমন সেতুর মেরামতির কাজ শুরু হয়ে যাবে এই সময়সীমার মধ্যেই। গেমন সেতুর বিকল্প রুট হিসেবে শিলচর কালাইন রোডকেই ব্যবহার করা হবে যান চলাচল ও পণ্য পরিবহনের জন্য। শনি ও রবিবার 2 দিনের শিলচর সফরে এসে বিকল্প রাস্তা পরিদর্শনের পাশাপাশি কাছাড়ের ডিসি অফিসের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন আসামের মুখ্য সচিব ডক্টর রবি কুটা। কাছাড়ের ডিসি অফিস সূত্রে এই খবর জানা গেছে, এই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নির্দেশ হিসেবে প্রচারিত হবে। কাটিগড়ার গেমন সেতুর মেরামত চলাকালীন বিকল্প হিসেবে কাছাড়ের কোন রাস্তা দিয়ে যান চলাচল এবং পণ্য পরিবহন করানো যায়, শিলচর সফরে এসে প্রথমে শনিবার সরেজমিনে সেই সব রাস্তা ও রুট পরিদর্শন করেছেন রবি কুটা। পরিদর্শনে রাজ্য সরকারের দেশপুর ও জেলা স্তরের আধিকারিক সহ তার সঙ্গে ছিলেন NHIDCL-এর দিল্লি এবং গুয়াহাটির শীর্ষ আধিকারিকরা। রবি কুটা ওই দিন গুরুত্ব সহকারে শিলচর কালাইন রোডের তারাপুর শিববাড়ি রোড অংশের সিঙ্কিং জোন পরিদর্শন করেছেন। সব দেখার পর সিদ্ধান্ত হয়েছে এই রাস্তা দিয়ে ত্রিপুরা, মণিপুর ও মিজোরামে পণ্যের গাড়ি চলাচল করবে। এরপর সিঙ্কিং জোনের নির্মাণ কাজ বন্ধ রাখা হবে। মাটি ভরাট করে পাথর বিছিয়ে এখানে বানিয়ে দেওয়া হবে অস্থায়ী রাস্তা। এই রাস্তা বানাতে সামগ্রী দেবে NHIDCL। কাছাড়ের ডিসি অফিসে বরাকের 3 জেলা শাসক সহ সংশ্লিষ্ট সব সরকারি বিভাগ, উপত্যকার সব ব্যবসায়ী সমিতি এবং পরিবহন সংস্থা ও ট্রাক মালিক চালক সংস্থার পদাধিকারীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে তিনি বলেন, গেমন সেতুর মেরামত চলাকালীন বিকল্প এই রাস্তাকে যেভাবেই হোক চালু রাখতে হবে, নতুবা আসাম সহ পার্শ্ববর্তী রাজ্যে পণ্য পৌঁছতে না পারলে রাজ্যগুলিতে খাদ্য সংকট দেখা দিতে পারে। তিনি বলেন, বরাক উপত্যকার বিশেষ করে কাছাড় জেলার মানুষ গেমন সেতুকে বাদ দিয়ে আগামী কিছুদিন পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শিলচর কালাইন রোড ব্যবহার করবেন। শিলচর কালাইন রোডের মূল সমস্যা হচ্ছে সিঙ্কিং জোন। এই জোনে রাস্তা বানানোর পরও প্রতি বছর মাটি বসে গিয়ে রাস্তা নিচে নেমে যায়, কিন্তু এই সমস্যাকে সঙ্গে নিয়ে এগোনো ছাড়া আর কোনো বিকল্প নেই। একথা উল্লেখ করে রবি কুটা বুঝিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের নজরদারি ও তত্ত্বাবধানের মধ্য দিয়ে সিঙ্কিং জোনে উঁচু করে 10 থেকে 12 মিটার চৌড়া রাস্তা বানিয়ে দেওয়া হবে। এই রাস্তা দিয়ে দিনের বেলা শুধু যাত্রীবাহী গাড়ি সহ হালকা যানবাহন চলাচল করবে। এছাড়া দিনের বেলা চলাচল করতে দেওয়া হবে একমাত্র ওষুধ নিয়ে আসা ট্রাক। পণ্যবাহী যাবতীয় ট্রাক রাত 10টার পর থেকে পরদিন ভোরের আলো ফোটা পর্যন্ত চলতে পারবে। এই নিয়ম কার্যকর করতে সিঙ্কিং জোনের দুদিকে মোতায়েন থাকবে নিরাপত্তা রক্ষী। অপরদিকে পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে রণকৌশল চূড়ান্ত করতে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রীর 7 লোক কল্যাণ মার্গের বাসভবনে ওই বৈঠক হয়েছে। 3 বাহিনীর সর্বাধিনায়কের সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক যথেষ্ট ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, প্রত্যাঘাতের জন্য দেশের 3 বাহিনীর প্রস্তুতি নিয়ে মোদীকে অবহিত করছেন রাজনাথ। গত 22 এপ্রিল মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈশরণে হানা দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে 28 নিরীহ পর্যটককে নৃশংসভাবে খুন করেছে পাকিস্তানি জঙ্গিরা। এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশের মানুষ। নিরীহ পর্যটকদের রক্তে শান্ত কাশ্মীরের মাটি লাল করার প্রতিশোধ নেওয়ার জোরালো দাবি উঠছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিয়েছেন, হামলাকারী জানোয়ারদের এমন শিক্ষা দেওয়া হবে তা কল্পনার বাইরে। গত কয়েকদিন ধরেই পহেলগাঁওয়ের বদলা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে তিন বাহিনী, স্থল, বায়ু ও নৌসেনা। বায়ুসেনার তরফে যেমন যুদ্ধের মহড়া শুরু হয়েছে, তেমনি নৌসেনার তরফ থেকে শুরু হয়েছে আরব সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা। যুদ্ধের বাদ্যি বেজে উঠায় সীমান্ত থেকে গ্রামবাসীরা নিরাপদে সরে গিয়েছেন, এমনকি অব্যবহৃত বাংকার বা মাটির তুলে থাকা নিরাপদ আশ্রয়কেন্দ্র পরিষ্কার শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে যে প্রত্যাঘাত হতে পারে তা ঘটনা প্রবাহী স্পষ্ট, যে কারণে গুরুত্বপূর্ণ ব্রিক্স বৈঠকে যোগ দিচ্ছে না বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ আমলাদেরও দিল্লি না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম সীমান্তে যুদ্ধ শুরুর সম্ভাবনা থাকলেও পূর্ব এবং মধ্য ভারতের সীমান্ত সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।